সে তার ধাঁধাময় ভাষা বোঝে না, বুঝতেই পারে না। হায়া নামটি ইব্রানি হিব্রু শব্দ হাওয়া থেকে এসেছে, যা ছিল আম্মা হজরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এর নাম। হাওয়া এর অর্থ জীবন, সুতরাং হায়ার অর্থ জীবন। তাই আরবিতে হায়ার আক্ষরিক মানে হল তরতাজা থাকা, সজীবতা, কারণ এ দুটো জিনিসই জীবনের লক্ষণ। এখান থেকে এসেছে হায়াত মানে জীবন, এবং আল্লাহ তাআলার গুণ আল হাইয়ু, যিনি চিরজীবী। আর এর পরিভাষাগত অর্থ সাধারণত লজ্জা, শালীনতা, কারণ লজ্জা মানুষের নৈতিক জীবন ও চরিত্রকে তরতাজা ও জীবন্ত রাখে। হায়া মানুষের জন্য জীবন শুরু, কিন্তু হায়া তা বুঝল না। সে তার ভাষা বুঝেই না। ঠিক আছে, কোনো একদিন জিহান তাকে নিজের ভাষাটাও বুঝিয়ে দেবে। জিহান নিজের অভ্যাস অনুযায়ী সব কিছুই পরিকল্পনা করে রাখল। বন্দরঘাটে যে ছেলেটি হায়ার পার্স ছিনিয়ে নেওয়ার কথা, সে জিহানের নির্দেশ অনুযায়ী চুলি পড়ার মুক্তোর মালা নিয়ে এলো। অবশ্যই এমন কিছু হতে হবে যে জিনিসটির জন্য হায়া নিশ্চিতভাবেই থামবে। তাকে জিহান ভালো করেই চেনে। সে জানে পাসপোর্ট আর আইডি কার্ডের জন্য হায়া অবশ্যই দৌড়ে যাবে। হ্যাঁ, সে খুব ভালো করেই জানে হার সেই সোনালি ক্লেচে কোন কোন কাগজপত্র আছে। অনুমান মতোই হায়া ওই ছেলেটির পেছনে ছুটল। কখনো কি এই মেয়ে প্রতিক্রিয়া দেখানোর আগে 2 মিনিট ভেবে দেখে? কিন্তু জিহান জানে না কেন হায়ার এই স্বভাবটাই তার কাছে ভালো লাগতে শুরু করেছে। অন্তত হায়া বাইরে যেমন, ভিতরেও ঠিক তেমনই। হ্যাঁ, এখন জিহান তা বিশ্বাস করতে শুরু করেছে। যখন তাদের আবার থানায় দেখা হলো, তখন হায়া কাঁদছিল। জিহান জানে না হ্যাঁ ঠিক কোন ব্যাপারে কাছে। আন্নির সাথে জিহানের তখনও কোনো কথা হয়নি। হায়া আন্নিকে কি বলেছে তাও জিহান জানে না। কিন্তু সেদিন প্রথমবার পুরো অধিকারী সে নিজের স্ত্রীকে বকল। তার মনে হলো হায়া তার গরিব স্বামীকে ছাড়েনি, আর সেই গাড়িতে ওঠা ছেলেটির সাথেও তার কোনো সম্পর্ক নেই। আব্দুর রহমান বা তার ঐশ্বর্যের সঙ্গেও হায়ার কোনো সম্পর্ক নেই। সে সত্যিই জিহানের সঙ্গেই থাকতে চায়। তাই এই নাটক এখানেই শেষ। রাতে আন্নের সঙ্গে কথা বলি এবং নিজের ধারণা নিশ্চিত হওয়ার পর সে হাসিমকে জানিয়ে দিল, এই মেয়ের আর পিছু নিতে হবে না, বিষয়টি শেষ হয়েছে। যথেষ্ট পরীক্ষা করেছে সে। এর চেয়ে বেশি পরীক্ষা করলে জিহান নিজেই পাপী হয়ে যাবে। হাসিম ফোনে তার নিজের ছেলের অসুস্থতার কথা বলছিল, কিন্তু জিহান কোনো আগ্রহই দেখায়নি। হোটেল গ্রান্টের টাকা তো তার নিজের টাকা ছিল না, আসলে তার ব্যক্তিগত বলে কিছুই ছিল না। আর হাসিম সারা জীবনের জুয়ারি, নিজের সব সঞ্চয় সে জুয়ায় লুটিয়ে আসত। তাহলে জিহান কেন তাকে সাহায্য করবে? নিজের দিক থেকে জিহান কথাটাই সেখানেই শেষ করে দিল। ঠিক তখনই আয়েশের মেসেজ এলো। আমি আন্নিকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন তুমি আজ ভোরের ফ্লাইটে ভারত চলে গেছো। এত লোককে একই সময় এত মিথ্যে কথা বলার পরও তোমার কখনো আফসোস হয় না? না। জিহান এক শব্দের জবাব পাঠিয়ে ARP আর সিম বন্ধ করে দিল। এই আয়েশে কোনো দিন যে সত্যি তাকে বিপদে ফেলবে কে জানে। পরের দিনই জিহান হাসিমকে আদালার পাঠালো। হাসিম দোকানে দাঁড়িয়ে রইল যতক্ষণ না আয়েশা এসে পৌঁছালো। আয়েশা আসতেই হাসিম তার সঙ্গে দেখা করল আর তাকে বলল 6 খোপওয়ালা একটা পাজল বক্সের অর্ডার লিখে নিতে, এবং খোপগুলোর ওপর তুর্কি নয় ইংরেজি বর্ণমালা বসানো থাকবে। সঙ্গে সে কঠোরভাবেই নিষেধ করল এই ব্যাপারটি যেন আব্দুর রহমানকে জানানো না হয়। কারণ ছিল খুব পরিষ্কার, সে পাজল বক্সটি হায়কে দেওয়ার জন্যই বানাচ্ছিল। যেভাবে তারা নিজেদের তথ্য ও ক্লাসিফাইড কাগজপত্র এক এজেন্ট থেকে আরেক এজেন্টের কাছে পৌঁছে দেয়,
কোথাও কোনো লকারে রেখে বা ট্রেশ ক্যানের মধ্যে লুকিয়ে তারপর অন্য এজেন্ট গিয়ে তুলে নেয়, যাতে কেউ না জানে তার সহকর্মী কে, এবং ধরা পড়লে যেন সাথীর কোনো ক্ষতি না হয়। জিহান ঠিক তেমনভাবেই নিজের পরিচয় হায়কে জানানোর জন্য এক ধরনের ট্রেজার হান্ট সৃষ্টি করেছিল। সরাসরি মুখোমুখি হয়ে সে কখনোই নিজের পরিচয় বলবে না। তার স্ত্রী নিজে বোঝে, নিজে তাকে খুঁজে বের করতে হবে না। জিহান হায়াকে পরীক্ষা করছিল না, সে কেবল নিজের মতো করে কথাটা পৌঁছে দিতে চেয়েছে। হ্যাঁ, যখন পাজল বক্সটি হায়ের হাতে পৌঁছাবে এবং যদি কোনোভাবে সে আদালত পর্যন্ত গিয়ে এই বক্সের নির্মাতাকে খুঁজেও বের করে, সেখান থেকেও সে শুধু এতটুকু জানতে পারবে যে এটা আব্দুর রহমান ছাড়া অন্য যে কারোর হতে পারে, এতটুকুই ব্যাস। এতে আব্দুর রহমান কোনোভাবেই জড়িত নয়, এই তথ্যটাই আসল। হায় যেন তাকে খুঁজতে চায়, জিহান এটাই চেয়েছিল, কিন্তু হায় তাকে গুপ্তচরের মতো অনুসরণ করে, এটা জিহান মোটেও চায় না। পরবর্তী কয়েকদিন শান্তিতে কেটে গেল। সে ডিএক্টিভ হয়ে শুধু বাড়ি থেকে রেস্টুরেন্ট এই দুই জায়গাতেই সীমাবদ্ধ ছিল। সেই দিনগুলোতে বারবার ওই মেয়েটির কথা মনে পড়ছিল যাকে সে সাবানজিতে দেখেছিল। জিহান তাকে আগেও দেখেছে, এটুকু মনে আছে। গত বছর সাবানজির কয়েকজন ছাত্র ইন্টার্নশিপ প্রোগ্রামের আওতায় হোটেল গ্রান্টে এসেছিল, কয়েক সপ্তাহ কাজও করেছিল। সে কম্পিউটারে সব ডাটা খুলে এক এক করে এন্ট্রি দেখাতে লাগলো। অবশেষে তাকে খুঁজে পেল হালে নূর, চুলাখলু রবি ফোরামের একজন কর্মী। তার ফিল্ড রেকর্ডও বেশ ভালো। হালে ছিল তারই কর্মচারী, আর নিজের প্রতিটি কর্মচারীর পুরো বায়োডাটা জিহান আলাদাভাবে নিজের কাছে রাখত। সে তার সব কর্মচারীকেই চিনত, কিন্তু সব কর্মচারী তাকে চিনত এমনটা নয়। হোটেল মালিকদের মতো সে প্রাইভেট লিফট ব্যবহার করত, তাই নিম্নপদস্থ কর্মচারীদের সঙ্গে তার দেখা হতো না। ইন্টার্নদের সঙ্গে তার যোগাযোগের সময়ই বা কই ছিল। তবু হয়তো চলাফেরার পথে সেই মেয়েটাকে দেখে থাকতে পারি। সে যে ড্রম ব্লক দিয়ে বের হচ্ছিল, সেটি ছিল হায়ার ব্লকও। হয়তো সে সেখানে কোনো কাজে এসেছিল, আর তার নিজের থাকার জায়গা ছিল অন্য কোথাও। হয়তো তার হায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং কখনো গ্র্যান্ড হোটেলের মালিককেও দেখেনি। তবুও এখন থেকেই সাবানজিতে যাওয়ার সময় তাকে আরও সতর্ক থাকতে হবে, না হলে দুনিয়া সত্যিই খুব ছোট। কয়েকদিন পর এক সকালে যখন সে বার্গার কিং এর কিচেনে কাজ করছিল, তখন হঠাৎ তীব্র মাথা ব্যথা শুরু হয়। এই ব্যথা তাকে খুব খিটখিটে করে দিল, মেজাজ পুরো নষ্ট হয়ে গেল। সেদিনও তাই হলো। সে রাগী ভঙ্গিতে জোরে জোরে ছুটি দিয়ে খটখট করে মাংস কাটছিল। গত এক সপ্তাহ ধরে মাফিয়ার কয়েকজন লোক তাকে বিরক্ত করছে। রেস্টুরেন্টের লিজের ব্যাপারে ছিল পাশাবের সঙ্গে ঝামেলা। এমন অবস্থায় তাকে রেস্টুরেন্টের সিকিউরিটি ক্লেইমের জন্য আবেদন করা প্রয়োজন ছিল, কিন্তু তার আগে একটা জোরালো ঘটনা দরকার ছিল যাতে তার কেস সহজ হয়। তার পরিকল্পনা ছিল সেদিন দুপুরেই নিজের কয়েকজন লোক দিয়ে রেস্টুরেন্টে ভাঙচুর করিয়ে দিলে একসঙ্গে সিকিউরিটি ক্লেম আর ইন্স্যুরেন্স ক্লেম দুটোই পাওয়া যাবে। এমন সময়ে তার উচিত ছিল সুযোগ মতো সরে যাওয়া। সে এসবই ভাবছিল, ঠিক তখনই হায়া আর্টিজে তার কাছে এলো। হায়া তপাকপি যেতে চাইছিল, একটু দ্বিধার পর সে তাদের সঙ্গে রওনা হলো। মাথা ব্যথা ধীরে ধীরে জ্বরে রূপ নিল, তবুও সে তাদের সঙ্গ দিল। পরে ডিজের মাথা ব্যথা শুরু হলে সে ফিরে যেতে চাইল। ডিজে চলে যাওয়ার পর দুজন তপাকপির পেছনের বারান্দায় বসে পড়ে। হায় তাকে বলেছিল চাইলে সে ফিরে যেতে পারে, কিন্তু রেস্টুরেন্টে সেদিনই তো তার হামলা হওয়ার কথা। সে তখন কিভাবে ফিরে যায়?
মাথা ব্যথার কারণে সে হায়ের শাল টেনে মাথা ঢেকে শুয়ে পড়ল। তার এমনিতেও ঘুম আসে না, তাহলে জনসম্পর্কে সে কিভাবে ঘুমাবে? তাই শুধু চুপচাপ শুয়েই রইল। ঠিক তখনই জিহান অনুভব করল তার থেকে এক ধাপ নিচেই হায় বসে ঘাড় ঘুরিয়ে তাকে দেখছে, হয়তো যাচাই করছে সে ঘুমিয়েছে কি না। তার একটু অস্বস্তি হলো। হায়ের পিঠ জিহানের দিকে, তাই চোখের ওপর হাত রেখে একটু বেঁকিয়ে সে হায়কে দেখল মোবাইলে কাউকে মেসেজ করছে। জিহান একটু মাথা তুলে তাকিয়ে দেখল হায়ের মোবাইল স্ক্রিনে ভারতের একটা নম্বর, এবং নম্বরটা জিহানেরই। মেসেজটা সে দেখতে পেল না, কিন্তু নম্বরটা সেই নম্বর যেখান থেকে কয়েকদিন আগে সে হায়কে মেসেজ করেছিল। এআরপি তো তাকে ফলো করা বন্ধ করে দিয়েছে। তাহলে সে কেন ওই নম্বরে মেসেজ করছে? ওটা থেকে তার মনে অদ্ভুত একটা অনুভূতি হলো। খারাপ লাগেনি, আবার ভালোও লাগেনি। কয়েক মিনিট পর সে বাঁ হাত দিয়ে জিন্সের পকেট থেকে নিজের ফোন বের করল। হায় তার ডান দিকে এক ধাপ নিচে বসে আছে, তাই দেখতে পাবে না। জিহান ওভাবে শুয়ে শুয়ে ভারতীয় সিমটি অন করল। তারপর মুখ একটু ঘুরিয়ে এক্সচেঞ্জ স্টুডেন্ট এর নম্বর ডায়াল করল। জিহান জানতো হায় তার সামনে কখনোই ফোন ধরবে না। আর সত্যি ফোন বেজে উঠতেই হায়া উঠে দেয়ালের কাছে চলে গেল। জিহান আগের মতোই শালটা ভালো করে মাথায় টেনে চোখের উপর হাত রেখে হ্যান্ডস ফ্রি দিয়ে কিছুক্ষণ কথা বলল। হায় যদি সারাক্ষণ তাকে দেখত, তবুও বুঝতে পারতো না যে তার ঠোঁট নড়ছে। আর হায়া ফোন করলো কেন? হায় চেয়েছে আব্দুর রহমান যেন তার কাজিনের সাহায্য করে। ওটা শুনে জিহান অনিচ্ছা সত্ত্বেও হেসে ফেলে। সহায়তার আশ্বাস দিয়ে সে ফোনটা কেটে দিল। হায় ফিরে এসে আবার আগের জায়গায় বসল। তাকে কিছুটা অস্থির লাগলো। যাই হোক, পরিকল্পনা অনুযায়ী রেস্টুরেন্ট থেকে তার ফোন আসতে লাগলো এবং তাদের যেতে হলো। যখন তারা রেস্টুরেন্টে পৌঁছালো, ভাঙচুর দেখে জিহান বুঝল হ্যাঁ নিশ্চয়ই এটাকে আব্দুর রহমান পাশার কাজ ভেবেছে। তার মুখের ভাব দেখে এমনটাই মনে হলো। আচ্ছা, এটাও ভালোই হলো। অন্তত হায়া একটা শিক্ষা পেল। নিজের সমস্যার সমাধান করতে কখনোই অন্যের ওপর নির্ভর করা উচিত নয়। এরপর জিহান আর কখনো সাবানজি যায়নি। বসন্তের দিন শুরু হয় পুরো ইস্তাম্বুল খুশবুতে ভরে ওঠে। এমনই একদিন জিহান ঘরে ফিরল। তখন হায়া এলো, কিন্তু একা নয়, তার সঙ্গে আরও 3টি মেয়ে আছে। সেই 3 জনের মধ্যে হালি নূরকে দেখে এক মুহূর্তের জন্য জিহানের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। সালামের জবাব দিলে হালি নূর তাকে গভীর দৃষ্টিতে দেখল। জিহান কিছু না বলে সোজা রান্নাঘরে চলে গেল। হালি নূর, যার সঙ্গে একসময় হোটেল গ্র্যান্ডের সম্পর্ক ছিল, তার এই বাড়িতে বেশিক্ষণ থাকা উচিত নয়। এখন কিভাবে এদের বের করা যায়? বড় বিপদের চেয়ে ছোট বিপদ ভালো, তাই সে ছোটটাকেই বেছে নিল। তুর্কি ভাষায় জিহান যখন সে কষ্টদায়ক কথাগুলো বলছিল, মাম্মি তখন স্তব্ধ হয়ে গেলেন, কিন্তু মেয়েটিও চমকে ওঠে। রান্নাঘর থেকে লাউঞ্জ পর্যন্ত সব কথা শোনা যায়। 5 মিনিটও পার হয়নি, তারা 4 জন উঠে চলে গেল। এটা কী ধরনের রূঢ়তা করলে তুমি জিহান? মাম্মি হতবুদ্ধি হয়ে গেলেন। ওই স্কার্ফ পরা মেয়েটি আমাকে অন্য একটি প্রসঙ্গে চিনত, আর আমার স্ত্রীর কারণে যদি আমার কপারের কোনো ক্ষতি হয়, তবে আমার কোর্ট মার্শাল হয়ে যাবে। ওহ, মাম্মি চুপ হয়ে গেলেন, তবে খুশি নন। জিহান ভাবল হার কাছে পরে ক্ষমা চেয়ে নেবে, যেমন সবসময় হয়। কিন্তু সুযোগ পাওয়ার আগেই সে আঙ্কারা চলে গেল। ওখানে তার কিছু কাজ আছে। আর যেদিন সে ফিরে এলো, সেদিন এয়ারপোর্টেই হার মেসেজ পেল। নিজে তাকসিম ফার্স্ট এইডে ভর্তি, তার ব্রেন হোমারেজ হয়েছে। এয়ারপোর্টে থেকেই জিহান তাকসিম ফার্স্ট এইডে
তার পরিচিত এক ব্যক্তিকে ফোন করল। ডিজের ব্রেন অ্যানিউরিজম ফেটে গেছে। সে দ্রুত হিসাব করে দেখল তার হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে। তার মনে পড়ল তপাকবিতে ডিজের মাথা ব্যথার অভিযোগ করেছিল। জিহান পুরনো শহরের এয়ারপোর্টে থেকে এসেছে, তাই ইউরোপীয় ইস্তাম্বুলে পা রাখতেই সোজা তাকসিমে গেল এবং সেখান থেকে হায়ের কাছে তার হিসাব মতো সময় প্রায় শেষ। যে কোনো মুহূর্তে ডাক্তার ডিজের মৃত্যুর খবর জানাবে। তারপর বডি ক্লিয়ারেন্সের সময় লাগবে। মৃতদেহ পাকিস্তানে পাঠাতে হবে, আর অবশ্যই হায়ও সাথে যাবে। ক্লিয়ারেন্স পেতে 2-3 দিন তো লাগবে নিশ্চিত। আর জানা কথা যে মৃত্যুর সংবাদ শোনার পর হায় কিছুই খাবে না। বাস্তবতা বিবেচনা করি তার শুধু হায়ের জন্যই দুশ্চিন্তা হতে লাগলো। সে তাড়াতাড়ি ক্যান্টিনে গিয়ে হায়ের জন্য জুস আর স্যান্ডউইচ এনে দিল। এই সময় ডাক্তার বেরিয়ে এলো আর খবরও পৌঁছে গেল। তবুও সে হায়াকে খবরটি তখনই দিল যখন হায়া একটু হলেও স্যান্ডউইচ খেয়ে নিল। এই খবরটি দেওয়ার জন্য যদি শেষ মানুষটি সেই হতো। পরবর্তী 2-3 দিন অত্যন্ত কষ্ট করছিল। ডিজের মৃত্যুর জন্য জিহানের খুব দুঃখ হয়েছিল, কিন্তু চাকরির সময় বহু মানুষকে নিজের চোখের সামনে মারা যেতে দেখে ডাক্তারিদের মতোই তার মন কিছুটা কঠিন হয়ে গিয়েছিল। তবে হায়কে কাঁদতে দেখে তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। জিহান ভাবত জেলের সেই অন্ধকার দিনগুলো তার ভেতরকার সব সংবেদনশীলতা মুছে দিয়েছে, কিন্তু সে আসলে ভুল ছিল। কষ্ট হচ্ছিল, তার খুব বেশি কষ্ট হচ্ছিল। ডিজের মৃত্যুর চেয়েও বেশি কষ্ট হচ্ছিল। বডি ক্লিয়ারেন্স পাওয়ার আগে সে হায়কে নিয়ে সাবানচিতে গিয়েছিল। হালে নূরসহ বেশিরভাগ ছাত্রই তখন স্প্রিং ব্রেকে চলে গিয়েছিল। ডিজের জিনিসপত্র হার সঙ্গে মিলেই জিহান গুছিয়ে দিল। ডিজের রেজিস্টারগুলো জড়ো করার সময় হায়া কান্নাবিছা কণ্ঠে বলছিল। ডিজের নোট বা রেজিস্টার ফটোকপি করাতে গিয়ে প্রায় ভুলে যেত, তাই জিহান ফটোকপি দোকানে গিয়েছিল। যদি ওখানে কিছু পড়ে থাকে তাহলে সেগুলো নিয়ে আসতে, কিন্তু ওখানে রাখা ডিজের রেজিস্টারের প্রথম পাতাটি উল্টাতে এসে দেখল দার্শনিক হেরাক্লিটাসের উক্তি বড় অক্ষরে লেখা, ইন্টু দ্য সেম রিভার নো ম্যান ক্যান এন্টার টুইস হেরাক্লিটাস। জিহান কিছুক্ষণ চিন্তায় ডুবে রইল, তারপর রেজিস্টারটি সেখানেই রেখে ফিরে এলো। হায় তখন মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিল যে কিন্তু জিজ্ঞেস করার মতো অবস্থায় ছিল না। তখন নিশ্চয়ই সে উত্তরই পড়বে। জিহান ভাবল সে চাইলে তার বাজর বক্সে ওই কথাটি ধাঁধার মতো লিখে রাখতে পারে। ডিজে যেহেতু দর্শনের ছাত্রী ছিল, হয়তো হায়ও ওই দর্শনের প্রেক্ষাপট বুঝতে পারবে। হয়তো মামের জোরাজুরিতে জিহান তার কন্ট্রোলারের কাছ থেকে অনুমতি নিয়ে হায়ের সঙ্গে পাকিস্তানে এসে পৌঁছালো। যেই মুহূর্তে সে পালিয়ে বেড়াতো সেটাই শেষ পর্যন্ত সামনে এসে দাঁড়ালো। কিন্তু শুধু হায়ের জন্য সে কাজটা করল। নিজের মামুদের সামনে আজও সে নিজেকে দুর্বল মনে করে। তাদের কথা শুনি, তাদের আচরণ সহ্য করা কিছুই তো সে ভুলেনি, কিন্তু এবার এছাড়া আর কোনো পথও ছিল না। হায় সরাসরি তার আম্মির সঙ্গে ডিজের বাড়ি চলে গেল। জিহান সুলেমান মামুর সঙ্গে দেখা করল। কিছুক্ষণ হায়াতের লাউঞ্জে তার সঙ্গে বসে রইল। মামুর মুখে সামান্য অস্বস্তি আর আচরণে শীতলতা। অবশ্য ঠিকই আছে, সেও তো এমনভাবেই তাদের সামনে গিয়েছিল। সাবিন ঠিক আছে, ওকেও নিয়ে আসতে পারতে, আব্বার কারণে আসতে পারলেন না। আচ্ছা। এরপর নীরবতা। 2-1টা এমন কথাবার্তা বলার পর একজন কাজের মহিলা জিহানকে তার ঘর দেখিয়ে দিল। ঘরটা ছিল নিচতলায়। সে জিজ্ঞেস করল উপরে কোনো ঘর পাওয়া যাবে কি না। গৃহকর্মীর সাথে সাথেই তার জিনিসপত্র উপরে গেস্ট রুমে তুলে দিল। জিহান যে কোনো বাড়িতেই থাকুক সবসময় উপরের তলায় থাকতে পছন্দ করে। উপর থেকে পুরো বাড়িটা নজরে রাখা সহজ, দৃষ্টিসীমা বড় হয়।
পালানোর উপায়ও মাথায় থাকে, আশেপাশের বাড়িঘরেও নজর রাখা যায়। দুপুরে তার আর ঘুম হলো না, শুধু ছাদে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছিল। মসজিদ কোন দিকে, কলোনি থেকে বের হওয়ার রাস্তা কোথায়, সেক্টরের কেন্দ্রীয় বাজার কোন দিকে। দুপুরে হায়া আর তার মা ফিরে এলো। জিহান জানালা দিয়ে তাদের দেখছিল। হায়াকে অসুস্থ দেখাচ্ছিল, কিন্তু সে গিয়ে জিজ্ঞেস করার মতো পরিস্থিতি ছিল না। বিকেলে একটু ঘুমিয়ে পড়ে। তখনই হায়ার আমি ফাতেমা মামি দরজায় নক করলেন। ফুরকান মামুরা নিচে এসেছেন। মামি, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, জিহান বলে। ঠিক আছে, আচ্ছা। তিনি থামলেন। নূরবানু বলেছিল, নিচতলার ঘরটা তোমার নাকি পছন্দ হয়নি। এই ঘরটা ঠিক আছে? জি। সে কোনো আপত্তি না করেই মাথা নেড়ে সম্মতি জানালো। সে তো এমনই ছিল, তবে ফাতেমা মামির কাছে বিষয়টি একটু অদ্ভুত লেগেছিল। তবুও তিনি কিছু বললেন না। কিছুক্ষণ পর জিহান নিঃশব্দে ঘর থেকে বের হলো। তখন সে সিঁড়ির গোলচক্করের উপরের ধাপেই ছিল। ঠিক সেই সময় লাউঞ্জ থেকে রান্নাঘরের আধখোলা দেয়ালের ওপাশ দিয়ে ফাতেমা মামির হায়ের সঙ্গে কথা বলার আওয়াজ আসলো। ইচ্ছে করে সে থেমে শুনতে লাগলো। এই সাবিনের ছেলে একটু অদ্ভুত না? আগে তার বাবা উদ্ভট ছিল, এখন সে উদ্ভট। হায়ের আম্মা বললেন, যে নিজের মতো করে থাকতে চায় সেই বোধহয় তার কাছে উদ্ভট। অথচ জিহান কখনই উদ্ভট ছিল না। তার মধ্যে কখনো কোনো জিনিস নিয়ে অহংকার ছিল না। ওরা তার সম্পর্কে এমন ধারণা নিচ্ছে কেন কে জানে। না, সে প্রথম দিকে এমনই থাকে, হায়া বলেছিল। আর পরেও একই রকম থাকে। শুধু শুরু থেকে শেষের মাঝামাঝি কখনো কখনো স্বাভাবিক হয়ে যায়। সিঁড়ির মাঝ বরাবর দেয়ালে একটা লম্বা আয়না ঝুলছিল। তাতে ওদের দুজনের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল। আর হায়া যখন এই কথাগুলো বলছিল, তার চেহারা অত্যন্ত নিরাপেক্ষ ছিল। জিহানের খারাপ লাগলো, কিন্তু জানি না কেন এখন সে হায়াকে ক্ষমা করে দিতে শুরু করেছে। সে যদি এমন হয় তবে এমনই হোক। লনে ফুরকান মামু আর সাইমা মামি বসেছিলেন। জিহান যখন হাঁটতে হাঁটতে লনের কিনারায় পৌঁছালো, তখন তারা উঠে দাঁড়ালেন। তোমার কি মনে হয়, তুমি এখানে সম্মানের সাথে থাকতে পারবে? কখনোই না। তুমি অপদস্থ হবে, তুমি ধ্বংস হবে। এই আওয়াজগুলো আজও তারা করে বেড়ায়, অথচ আজ তারা খুব সম্মান করেই তার সঙ্গে দেখা করছে। সালাম, কুশল বিনিময়, মাম্মির খবর, অভিযোগ, অনুযোগ। তোমার বাবা তোমার নামের জন্য এক কলঙ্কজনক দাগ। তুমি কোনোদিন মাথা তুলে বাঁচতে পারবে না। তোমার বাবার নাম সারা জীবন তোমার মাথা লজ্জায় নিচু করে রাখবে। জিহান তখন তাদের সামনে চেয়ারে বসা। ফাতেমা মামি এসে জানতে চাইলেন সে চা খাবে কি না। সে ঠিক সেই কথাটাই বলল যে একজন তুর্কি ছেলের বলা উচিত। অ্যাপেল টি। তোমরা কুকুরের মতো জীবন কাটাবে, কখনো সম্মান ও মর্যাদা নিয়ে নিজের দেশে ফিরতে পারবে না। এখন তারা চাকরি ও অন্যান্য ব্যস্ততা সম্পর্কে জানতে চাইছিলেন। সে সংক্ষেপে ছোট ছোট উত্তর দিচ্ছিল। হ্যাঁ, পুরো সময়টা নিরাসক্তভাবে দূরের মানুষের মতো বসেছিল। দু একবার কথা বলছে, কিন্তু জিহানের মনে হয়েছিল হ্যাঁ যেন তাকে উপেক্ষা করছে। তবে এটা ঠিক, জিহান তাকে মোটেও উপেক্ষা করছিল না। সে তো চিরকাল এমনই নীরব, সংযত স্বভাবের। এছাড়া মামুদের প্রতি তার মনে কোনো কোমলতা ছিল না। হ্যাঁ, সে খুব উদারও ছিল না। যেসব কথায় তাকে তার মাম্মিকে বছরের পর বছর কষ্ট পেতে হয়েছে, সেই কথাগুলো যারা বলেছিল তারা তো খুব সুখে নিশ্চিন্তে নিজের জীবন কাটিয়ে দিয়েছে। কারো বিন্দুমাত্র পরোয়া ছিল না যে সাবিন সিকান্দার আর জিহান সিকান্দারের কি হলো, কারণ তাদের নামের শেষে তো সিকান্দার লেখা ছিল। প্রথম সাক্ষাতে জিহান তাদের সঙ্গে তেমন
ভালোভাবে কথা বলতে পারল না। তার পক্ষে বলা সম্ভবই হলো না। কিছু কথা শর্তে অনেক সময় লাগে, দীর্ঘ সময়, বা কখনো শেষই হয় না। তুর্কি নাগরিকের পরিচয়ে আসায় তার চালচলনও সেই পরিচয় অনুযায়ী ছিল। ইংরেজিতে কথা বলা, ঘাসের ওপর জুতা পরে না হাঁটা, কিংবা ঘরে ঢোকার সময় জুতা খুলে ফেলা। সে ঠিক তেমনই আচরণ করল যেমনটা তারা তাকে মনে করে। উঠে যাওয়ার আগে ফুরকান মামু জিহানকে তাদের বাসায় নিমন্ত্রণ জানালো। তুমি আমার কথা মানোনি, তারপর যখন সাহায্য লাগবে তখন আমার কাছে এসো না। পুরনো সেই আওয়াজগুলো তাকে কখনো পিছু ছাড়ে না, আজও ছাড়ে না। ওদের চলে যাওয়ার পর সলমন মামু ধীরেভাবে বলে দিলেন, হায়া আর তুরস্কে ফিরে যাবে না। জিহান কোনো প্রতিক্রিয়া দেখালো না, কিন্তু সে বুঝতে পেরেছিল হায়া ফিরতে চায়। ফিরে তো তাকে যেতেই হবে। এই ব্যাপারে সে কিছু একটা করবেই। সেই প্রথম সাক্ষাৎ থেকেই জিহান বুঝে গিয়েছিল যে ফুরকান মামুর কথা ও কটাক্ষ ঠিক তার ধারণা মতোই আছে। কিন্তু সোলেমান মামু ওইরকম কটাক্ষ করলেন না, শুধু একটু রুক্ষ। কারণ হয়তো সেই আগের বার ইস্তাম্বুল সফর, তখন আদলারে থাকার জন্য জিহান জাহাঙ্গীরে তাদের কাছে যেতে পারেনি। আর যখন গিয়েছিল তখনও খুব অল্প সময় সলমন মামুর পাশে বসতে পেরেছিল। এটা সেই সময় ছিল যখন তার মনে মামুদের প্রতি জমে থাকা অভিমান শেষ হয়নি। আর তার রূঢ় আচরণের কারণে সলমন মামুও বিরূপ হয়ে পড়েছিলেন। এসব জিহান জানত। আর ওনার আচরণ আজও ঠিক তেমনই আছে। হায়ের সঙ্গে পাকিস্তানে আসা, অর্থাৎ তাদের মেয়ের এত যত্ন নেওয়ার পর সলমন মামু জিহানের প্রতি সন্তুষ্ট নন। ফুরকান মামুর ব্যাপারে তার পরোয়া নেই, কিন্তু সলমন মামুর ব্যাপারে কেন যেন জিহান এখন চিন্তা করতে শুরু করেছেন। হয়তো এজন্য যে পাকিস্তানে সে হঠাৎ খুব স্পষ্টভাবে সে বুঝতে পেরেছিল তার দুজন মামুর সম্পর্কে যে দীর্ঘদিনের ধারণা তার মনে ছিল তা আসলে ভুল। সে যুগ আর নেই যখন দুই মামু এক অবস্থানে ছিলেন। এখন তারা পরস্পর থেকে আলাদা হয়ে গেছেন। সুলেমান মামু বড় ভাইকে খুব সম্মান করেন বটে, কিন্তু ডিনারের সময় ফুরকান মামু ও সাইমা মামির কথা শুনে জিহান স্পষ্ট বুঝতে পারল যদি সে হায়ের সঙ্গে সম্পর্ক ভেঙে দেয় তাহলে তারা বিন্দুমাত্র দুঃখ পাবেন না। কারণ এখন তাদের এবং সুলেমান মামুর সঙ্গে আগের মতো ঐক্য নেই। এত বছর একসাথে থাকার পর ছোটখাটো অভিমান ও অসন্তোষ তাদের সম্পর্ককে বড় ফাটল ধরিয়েছে। হ্যাঁ, বাহ্যিকভাবে সব কিছু ঠিকঠাক আছে, সলমন মামুর পক্ষ থেকেও সব ঠিক আছে, কিন্তু ফুরকান মামু ও সাইমা মামি হায়ের জীবনে কোনো কষ্ট এলে তার পাশে দাঁড়াবেন না। জিহান তা বুঝতে পারল। তারা বসে বসে শুধু তামাশা দেখার লোক। হায়, এই কথা যদি সে আগে জানতো, কিন্তু জানতো কী করে? সে আর তার মাম্মি তো এখনও বহু বছরের আগের জায়গায় দাঁড়িয়ে আছে, সময়ের বহু পিছনে। আর এখন যদি জিহান ফুরকান মামুর বহু পুরনো আচরণের কারণে সলমন মামুর সঙ্গে সম্পর্ক খারাপ করে, তাহলে তা অন্যায়। যেহেতু জিহান এখন ঠিক করেছে যে সে এই বিয়ে টিকিয়ে রাখতে চায়, তাহলে তাকে নিজের আচরণও ঠিক করতে হবে। যতদিন এখানে থাকবে ততদিন সে নিজের সর্বোচ্চ চেষ্টা করবে। নিজের কাছেই সে এমন প্রতিজ্ঞা করল। পরের দিন জাহিদ মামুর মেয়ের মেহেন্দি ছিল। জিহান সাধারণত এমন ভিড় ও আনুষ্ঠানিকতা থেকে দূরেই থাকে, কিন্তু এখানে আর তার কোনো উপায় ছিল না। এই অনুষ্ঠানে তাকে যেতেই হবে। এর উপর ফাতেমা মামি তার জন্য কিছু কুর্তা নিয়ে এসেছেন। ওসবের জন্য জিহান জোর করে টাকা দিতে চাইলেও তিনি নেননি। এখন ওটা তাকে পরতেই হবে। সকালে হায়া ঘর থেকে বের হয়নি। জিহান অনেকক্ষণ হায়ের জন্য অপেক্ষা করে। বলার কিছুই নেই, শুধু তাকে একবার দেখতে চেয়েছিল।
হয়তো সে ঘুমাচ্ছিল। সে বিরক্ত হয়ে উপরে তলার ঘর থেকে তাকে ফোন করল। জিহান চেয়েছিল হাইকে পাজল বক্স সম্পর্কে বলতে, কিন্তু সেই মেয়ে কারো কথা শেষ পর্যন্ত শোনে এমন তো নয়। হিসাব মতো হাই তাকে গালমন্দ করে ছাড়ি দিয়ে ফোন কেটে দিল। এখন কি করবে? যেভাবেই হোক পাজল বক্সটা তাকে পৌঁছে দিতে হবে। হাম্মাদ তো শুনতেই অস্বীকৃতি জানালো, মাফ করো, কিন্তু আমি ওনার সেই ভদ্রতা সহ্য করতে পারবো না, আমাকে মাফ করে দাও ভাই। কিন্তু জিহান জানতো সে যখন জোর করবে তখন হাম্মাদ রাজি হতেই হবে, এবং ঠিক সেটাই হলো। শুধু এই শেষবার, এরপর আর না। সন্ধ্যায় জিহান আবার হাইকে খুঁজছিল। পাকিস্তানে আসার পর দুজনের তেমন কোনো কথা হয়নি। এখন তার কাছে একটা ছুতো আছে, লাইটের কথা জিজ্ঞেস করবে। চমৎকার। জিহান এই কথাটাই জিজ্ঞেস করতে ফুরকান মামুর বাসায় এলো, আর তখনই সে দেখল হাই সিঁড়ি দিয়ে নেমে আসছে। অনেক মেয়েই ভালো পোশাক পরেছে, কিন্তু হায়ার হাঁটার নির্লিপ্ত ভঙ্গির সৌন্দর্য, রানীর মতো নেমে আসার মহিমা, ওটা সত্যিই চমৎকার ছিল। কিন্তু হ্যাঁ, সেই কিন্তু প্রতিবারই তাদের মধ্যে এসে দাঁড়ায় যখন হায়া সিঁড়ি দিয়ে নেমছিল। তার আশপাশে অনেক কাজিন ঘুরঘুর করছিল, সবাই তাকে বারবার ঘুরে দেখছিল। আর এই ব্যাপারটাতেই জিহানের কপালে ভাঁজ পড়ে যেত। জিহান কখনোই হায়ের সঙ্গে রুড় ব্যবহার করতে চায়নি, কিন্তু ওই সময় যখন দুইজন পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছিল, তখনই জাহিদ মামুর ছোট মেয়ে সানা তাদের ছবি তুলতে শুরু করে। জিহান জানতো এই মেয়ে নিশ্চয়ই তাদের সঙ্গে সঙ্গে ছবিটা ফেসবুকে আপলোড করে দেবে। আর এমন অসতর্কতা সে কোনোভাবেই করতে পারে না, তাই সানাকে সামান্য ধমক দিল। এখন সে আর কখনো জিহানের ছবি তোলার কথা ভাববে না। আর স্বভাব মতোই জিহানের অন্য কোনো উদ্দেশ্যে করা কাজটাতে শেষ পর্যন্ত হায়াই কষ্ট পেল। মেহেন্দির অনুষ্ঠানে জিহান ফুরকান মামুর সাথেই বসল। মামু আবার সে পুরনো গল্প শুরু করলেন, কিভাবে তিনি সাবিনকে সাহায্য করতে চেয়েছিল আর সাবিন কিভাবে সে সাহায্য নেয়নি। জিহান শুধু নীরবে মাথা নেড়ে গেল, না কোনো আপত্তি, না কোনো তর্ক। কমান্ডো ট্রেনিংয়ের সময় একটা ধাপ আসে যখন ট্রেনার ছেলেদের মুখে থুতো ফেলে, তখন তার আত্মসংযম হারিয়ে ফেলে। জিহানের এক বন্ধু তখন ট্রেনারের গালে চর বসিয়ে দিয়েছিল। সেই ছেলেকে সঙ্গে সঙ্গেই জানিয়ে দেওয়া হয়েছিল সে কমান্ডো হওয়ার যোগ্য নয়। জিহানের মুখেও অফিসার থুতু ফেলেছিল। সে নুরুপে দাঁড়িয়েছিল, একবার, দুইবার, বহুবার গালাগালিও করেছে, কিন্তু জিহান ধৈর্য হারায়নি। আর সে পরীক্ষায় পাশ করেছিল। আজ আবার ঠিক এভাবেই সে নিজেকে পাশ করিয়ে নিল। হঠাৎ পুরো বাড়ির লাইট চলে যাওয়ায় অনুষ্ঠানে হুলস্থুল বিশৃঙ্খলা শুরু হলো। মামুদের বাড়িতে কখনো বিদ্যুতের সমস্যা হয় না, যদি না জেনারেটর নষ্ট হয়ে যায়। হঠাৎ ভিড় ঠেলাঠেলি শুরু হয়ে গেল। মেকানিক আসার অপেক্ষা, গোলমাল, ঝামেলা, হইচই। কেউ নিজে হাত পা নাড়াতে রাজি নয়। মেকানিক আসবে, তারপর ঠিক করে দেবে। জিহান কিছুক্ষণ চুপচাপ বসে রইল, তারপর তার বিরক্তি চলে এলো। এরা সবসময় অন্যের ওপর কেন নির্ভর করে? নিজের সমস্যা নিজেরা সমাধান করে না কেন? সে উঠে দাঁড়ালো এবং চুপচাপ জেনারেটর পরীক্ষা করতে লাগলো। সামান্য সমস্যা ছিল, আর সবাই এমন আচরণ করছিল যেন কোনো তুফান বয়ে গেছে। 5 মিনিটও লাগলো না জিহানের সব ঠিক করে ফেলতে, এবং ততক্ষণে পুরো জামায়াতের নজর তার দিকে চলে এসেছে। এটাই তার কাছে আরও বিরক্তিকর। হাত ধোয়ার অজুহাতে সে দ্রুত ভেতরে চলে গেল, কিন্তু জিহান জানত এই পুরো সময় হায়া তাকে খুবই খুশি মনে দেখছিল, যেন হায়া তার ওপর গর্ব করছে। পরে সব পুরুষ লাউঞ্জে বসে পড়ল। জিহানও গিয়ে ওখানেই বসে গেল। অবচেতনেই সে হায়ার
অপেক্ষা করছে কখন হায়া আসবে আর সে তাকে দেখতে পাবে। অনেকক্ষণ পর অবশেষে হায়াকে দেখা গেল, সঙ্গে জাহেদ মামুর ছোট মেয়েও ছিল। দুজনেই রান্নাঘরের দিকে যাচ্ছিল। জিহান ঠিকমতো হায়াকে দেখার খুশিটুকুও অনুভব করতে পারেনি। ঠিক তখনই সে লক্ষ্য করল, যখন হায়া হাঁটতে হাঁটতে যাচ্ছিল তখন সব কাজিনরা তার দিকেই তাকিয়ে রয়েছে, এমনকি দাওয়ারও। জিহানের খুব রাগ হলো, এত রাগ হলো যে কোনো সীমা পরিসীমা রইল না। কিন্তু সে কী বা করতে পারে? সে তো নিজের মায়ের ওপরও কখনো নিজের মত চাপিয়ে দেয় না। নিজের স্ত্রীর ওপর কিভাবে মত চাপিয়ে দিতে পারে? ঠিক তখনই কোথা থেকে যেন জাহেদ মামুর মেয়ে বিয়ের কনে মেহবিশ ঝড়ের মতো এসে দাওয়ারকে উচ্চস্বরে কথা বলা স্বভাবে বকাঝকা করতে লাগলো। জিহান সত্যি স্তব্ধ হয়ে গেল। আর কিছু পুরনো জমে থাকা সে ক্ষোভও হঠাৎ মাথায় চেপে বসল। তাই সে হঠাৎ উঠে দাঁড়ালো। বাকিরাও তার পেছন পেছন বাইরে বেরিয়ে এলো, কিন্তু কেউ মেহবিশকে কিছু বলল না, তাকে থামালো না। কেউ তাকে সেই কথাগুলো বলল না যেগুলো কিছু বছর আগে তারা জিহানের মাকে বলেছিল। তখনও ফুরকান মামুরা একইভাবে লাউঞ্জে বসেছিলেন, তখনও তারা এমনভাবে উঠে বাইরে চলে গিয়েছিলেন। কিন্তু এবার বের হওয়ার আগে কেউ একটি কথাও বলল না। দুই ঘটনার মধ্যে কী পার্থক্য ছিল? তার মাম্মি কখনো তাদের অসম্মান করেনি, সে নিজ চোখে দেখেছে। কিন্তু মেহবিশ দাওয়ারকে, এমনকি তাদের সবাইকে স্পষ্টভাবে অপমান করল। জিহান এটারও সাক্ষী রইল। তবু কেন মেহবিশকে কিছু বলা হলো না? কারণ সে একজন প্রভাবশালী বাবার মেয়ে, কারণ তার বাবা সামনেই বসা, কারণ তার হবু স্বামী খুব ধনী, আর তার মাম্মির কাছে তখন এসবের কিছুই ছিল না। আর হ্যাঁ, মেহবিশের সেই হবু স্বামী, চলো দেখা যাক কতদিন তাদের এই ধনদৌলতের বাহাদুরি টিকে থাকে। যেভাবে ছেলেটির বড় ভাই বারবার তাদের অর্থের উৎস নিয়ে ব্যাখ্যা দিচ্ছিল, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা হঠাৎ পাওয়া ব্ল্যাক মানি সাফ করার চেষ্টা করছে গাধার দল। মেহবিশের রুর আচরণের পর যখন সবাই না খেয়ে সেখান থেকে চলে গেল, জিহানের মাথায় তখন শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল। সোলেমান মামু খাবার খাননি, হয়তো খেয়ে নিয়েছিল, কিন্তু মামু, জিহান এত খেয়াল করছে কেন মামুর? জানা নেই কেন, কিন্তু মামু তো মামুই। তাই সেদিন রাতে হাইকে সঙ্গে নিয়ে সে শুধু সোলেমান মামুর জন্য পাস্তা রান্না করলো, এবং এভাবেই তাদের মাঝে থাকা বরফের ঠান্ডা দেওয়ালটা গলে গেল। মামু অবাক হয়েছিলেন, কিন্তু বেশি প্রকাশ করলেন না। তিনি জিহানের ওপর রাগান্বিত ছিলেন, একথা জিহান জানত। কিন্তু এবার হয়তো পরিস্থিতি বদলে যেতে পারে, হয়তো। পরের দিন অনেক অপেক্ষার পর হাম্মাদ অবশেষে পাজল বক্সটি হায়ের কাছে পৌঁছে দিল। তার ভেতরে জেওয়াহিরের একটা লকারে বারকোড এবং অভ্যন্তরীণ সিন্দুকের চাবি ছিল। লকারটি আপাতত খালি, কিন্তু ইস্তাম্বুল ফিরে গিয়ে সে ওখানে একটি ভিডিও রেকর্ড করে রাখবে। সব কিছু জিহান পরিকল্পনা করে রেখেছিল, শুধু এজন্যই হায়কে আবার তার সঙ্গে নিয়ে যেতে হবে। ওই কয়েকটা দিনই অন্যান্য আত্মীয় স্বজনের সঙ্গে জিহানের সম্পর্কে কিছুটা ভালো হয়ে উঠল। মেহবিশের ছোট বোন থেকে শুরু করে সোলেমান মামু পর্যন্ত কেউই এখন তার উপর রাগান্বিত নয়। পরে যখন সে নিজের চাকরি সম্পর্কে জানাবে, তখন তাদের প্রতিক্রিয়া কী হবে এটা জিহান ভাবতে চায়নি। পরের ব্যাপার পরে দেখা যাবে। এখন তার করণীয় হলো সব ঠিকঠাক রাখা। সেদিন রাতে হায় যখন পাজল বক্সটি তার হাতেই তুলে দিল, প্রথমে সে ভরকে গেল। সে কি সব জেনে ফেলেছে? এবং এখন কি সব হিসাব নিকাশ নিতে এসেছে? কিন্তু না, সে শুধু বক্স খুলতে সাহায্য চাইছিল। পাগল মেয়ে, এটা গোপন রাখার জিনিস। সে কি এখন যাকে তাকে এমনভাবে সাহায্য করার জন্য বলে বলে ঘুরে বেড়াবে?
এই সমস্যার চিকিৎসা জরুরি। তাই সে সঙ্গে সঙ্গে ছুরি আর হাতুড়ি আনতে বলল। হায়া ভয় পেয়ে বক্স আবার নিজের কাছে টেনে নিল। ঠিক আছে, এটা না ভেঙে রাখার তার ইচ্ছেটুকুর প্রতি সম্মান দেখাতেই হয়। এখন লকার থেকে ভিডিও বের করতে হলে হায়ার ইস্তাম্বুলে ফিরে যাওয়া দরকার। একসময় জিহান চাইতো হায় যেন ইস্তাম্বুলে না যায়, কিন্তু আজ সে নিজেই সোলেমান মামুর কাছে গিয়েছিল তাকে বুঝিয়ে বলার জন্য। তারা দুজনে ঘরে একা ছিল। জিহান সামনের চেয়ারে বসা, হালকা কথাবার্তা দিয়ে শুরু করলো। মামু চুপচাপ শুনছিলেন। তুমি রেস্তোরাঁর কাজ ছাড়া আর কি করো? তিনি খুব সাধারণ ভঙ্গিতে প্রশ্ন করছিলেন। এতে জিহান মুহূর্তের জন্য থমকে গেল। তিনি কিছু জানতেন কি না? আর্মি ব্যাপারে তিনি জানতে পারবেন কিভাবে? কিন্তু তার আব্দুর রহমান পাশাওয়ালা কবর সম্পর্কে কিছু কি জানেন? নাকি রোহেল আমেরিকার ব্যাপারটা বলে ফেলেছে? কিন্তু না, জিহান পুরো আত্মবিশ্বাসের সঙ্গে সলিমান সাহেবকে আশ্বস্ত করতে লাগলেন। তারপর হায়ার প্রসঙ্গ তুললেন। আর যখন বলল যদি হায়া ফিরে না যায় তবে সে কখনো ডিজের শোক থেকে বেরোতে পারবে না, তখন সলিমান মামু তার মুখের দিকে গভীরভাবে তাকিয়ে অনুমতি দিয়ে দিলেন। জিহানের হায়ের জন্য চিন্তিত হওয়াটা সলিমান সাহেবের ভালো লেগেছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল। ওরা দুজন ফিরে আসার পরে জিহানের ইচ্ছে ছিল হায়কে কিছুদিন নিজের বাড়িতে থাকার কথা বলবে। আস্তে আস্তে হায় তার লকার খুঁজে পাবে, আর অন্য কারোর মুখ থেকে কিছু শোনার আগে ভিডিওটি সে পেয়ে যাবে। তারপর তারা নিজেরা মিলে সিদ্ধান্ত নেবে তাদের ভবিষ্যৎ জীবন তারা কীভাবে কাটাবে। পাকিস্তান থেকে ফেরার পর জিহানের মাথা ব্যথা বাড়তেই লাগলো, আর সেই ব্যথার কারণে তার জ্বর হলো। প্রথম দিনই হায় চলে গেল, বলে গেল আগামী কাল আসবে। আছে সাবানজি দেখতে চায়, নিশ্চয়ই ডিজের কারণে। যেদিন সন্ধ্যায় হায়ের আসার কথা, সেদিন সন্ধ্যা থেকে জিহানের মাথা ব্যথা অসহ্য হয়ে ওঠে। মনে হলো মাথা তখনই ফেটে যাবে। জিহান নিজের কাজ নিজেই করে নেয়, কিন্তু দীর্ঘদিন পর সেদিন সে মাম্মিকে বলল দুধটা একটু কম করে দিতে, আর সাথে একটা ঘুমের ওষুধ। মাম্মি তাড়াতাড়ি দুটোই এনে দিল। একটু চিন্তিত হলেন। সে চিন্তা করতে মানা করে ওষুধ খেয়ে শুয়ে পড়ে। হাইলে সে উঠে পড়বে। এখন একটু ঘুমানো যাক। ঘুমের আগেও তার ভেতরে দ্বন্দ্ব শুরু হলো। আবারও কি এমআরআই করানো উচিত, নাকি এই ব্যথাকে উপেক্ষা করবে? জিহান কোনো খারাপ খবরের ভয় পাচ্ছিল, আর কেরিয়ার তার গন্তব্য অযোগ্য ঘোষণা করে রিটায়ার করে দেওয়া। রাতের কোন প্রহর ছিল কে জানে। হঠাৎ একটানা বেজে চলা মোবাইলের রিংটনে তার ঘুম ভাঙল। উঠতে গিয়েও দেখল মাথা অবিশ্বাস্যভাবে ভারী। কষ্ট করে সে কনুয়ে ভর দিয়ে সোজা হলো এবং ফোনটা দেখল। সাফির ওসমান। ফোন কানে দিতেই জিহানের চোখের সামনে অন্ধকার নেমে আসতে লাগলো। আর সাফির যা বলছিল তা শুনে তার মাথার ওপর দিয়ে যেন ঝড় নেমে এলো। ভাই, আপনি? এক মেয়ে ফোন করে নিজেকে হায় বলছে। সে বলেছে তাকে অপহরণ করা হয়েছে। সেই রাত ছিল তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। ভারতের এর হেফাজতে কাটানো রাতগুলোর থেকেও বেশি তিক্ত, বেশি কষ্টদায়ক, বেশি ভয়াবহ। তার মনে হলো সে হায়াকে হারিয়ে ফেলেছে শুধু এই কারণে যে সে তার উপর নজর রাখতে পারেনি, সে তাকে রক্ষা করতে পারেনি। ওরা হায়াকে তুলে নিয়ে গেছে শুধু এই কারণে যে ওই রাতে আব্দুর রহমান পাশা ঘুমিয়ে পড়েছিল, আর ওরা ঠিক সেই সুযোগেই হায়াকে নিয়ে গেছে। এখন সে কি করবে, কোথায় যাবে, কোন পথে যাবে? অত্যন্ত কষ্টেই জিহান বিছানা থেকে উঠল। মুখে পানি ছোড়ারও সময় নেই। ব্যাস জ্যাকেট তুলে নিল, পিস্তল পকেটে রাখল, নিজের বিশেষ ছুরিটি মোচার সঙ্গে বেঁধে নিল, আর ফোন হাতে নিয়ে বাইরে ছুটল। গাড়ি থেকে আসতে আসতেই তার মাথা ঘুরতে লাগলো। বাইরে ছিল কনকনে ঠান্ডা,
হাড় জমে যাওয়ার মতো ঠান্ডা এবং এক গভীর অন্ধকার। মনে হচ্ছিল দুনিয়া শেষ হয়ে বরফের স্তূপে পরিণত হয়েছে। সেই রাত বরফের মতো রাত ছিল, ঠান্ডা, নির্মম, নীরব, সাদা এবং হাড় কাঁপানো। গাড়ি স্টার্ট করতে করতে সে সাবিরকে ফোন করলো। সে কিছু বলেছে? সে কোথায় আছে? বসফরাস ব্রিজ বলছিল। আমি তাকে কল ব্যাক করেছি কিন্তু কল যাচ্ছে না, ওর নাম্বার রোমিংয়ে, ব্যালেন্স শেষ হয়ে গেছে হয়তো। কিন্তু সমস্যা হলো বসফরাস ব্রিজ তো দুটো, একটি প্রথম বসফরাস ব্রিজ যাকে সাধারণত বসফরাস ব্রিজ বলা হয়, আর দ্বিতীয়টি বসফরাস ব্রিজ যাকে সুলতান মেহমেদ ব্রিজ নামে চেনি, যা সুলতান আহমেদ মসজিদ ব্লু মক্স এর পিছনেই। যেহেতু হয় পাকিস্তানের নম্বর থেকে সাফিরকে ফোন করেছে, তাই জিহান প্রথমে নিজের ট্রেকারের স্ট্যাটাস চেক করে দেখল। ট্রেকার সত্যি সুলেমান মেহমেদ ব্রিজের আশেপাশে কোথাও আছে। দ্বিতীয় ট্রেকার কোনো সাড়া দিচ্ছে না। জিহান বুঝতে পারছিল না হায় তাকে কল করল না কেন। সে ওসমান সাব্বিরকে সাহায্যের জন্য ডাকল, কিন্তু তাকে কেন নয়? না জিহানকে, না আব্দুর রহমানকে, কেন? তাদেরকে কেন নয়? কিন্তু আপাতত এগুলো সব গৌণ ব্যাপার। যত দ্রুত সম্ভব হায়কে এই লোকগুলোর থাবা থেকে বের করে আনা জরুরি। সে জানত ওই লোকগুলো কারা। তারা ছিল সংগঠিত অপরাধী চক্র। তারা মেয়েদের অপহরণ করত এবং ইস্তাম্বুলে তাদের অসংখ্য গ্রুপ সক্রিয় ছিল। তুরস্ক এই ধরনের ব্যবসার সাথে বিশেষভাবে কুখ্যাত। রাশিয়া, ইউক্রেন আর মালদ্বীপের মেয়েদের চাকরির লোক দেখিয়ে এখানে আনা হয় এবং পরে বিক্রি করে দেওয়া হয়। এরপর জোর করে তাদের দিয়ে ওয়ার্ড স্লেভারি অর্থাৎ কলগার্লের কাজ করানো হয় এবং তাদের দিয়ে অর্থ আদায় করা হয়। যতটা জিহান বুঝতে পারল, হ্যাঁ নিশ্চয়ই কোনো জাহাজে আছে। লোকগুলো তাকে কোথাও দৌড়ে নিয়ে যাচ্ছে। সুলতান মেহমেদ ব্রিজে পৌঁছে তার সেই সন্দেহ সত্যি হয়ে গেল। সামনে একটি জাহাজ দাঁড়িয়ে আছে। ট্রেকার ঠিক সেদিকেই ইঙ্গিত করছে। হায় সেখানেই আছে। জিহান ব্রিজের ওপর দাঁড়ানো অবস্থায় হায়া তার থেকে কয়েক ক্রোশ দূরে। বরফ শীতল সেই রাতে জিহান হায়ের কাছে থেকেও যেন অনেক দূরে ছিল। সুলেমান মামুকে দেওয়া হায়ের খেয়াল রাখার প্রতিশ্রুতি শেষ পর্যন্ত সে রাখতে পারেনি। অসহায়ত্বের চূড়ান্ত অনুভূতি তাকে গ্রাস করে নিল। ব্যথায় ফেটে যেতে যাওয়া মাথা আর মানসিক চাপে টালমাটাল স্নায়ু নিয়ে জিহান ভাবার চেষ্টা করল এখন কি করা যায়। সে একজন একা মানুষ হয়ে ওই জাহাজগুলোর কোনো একটিতে হামলা চালাতে পারবে না। তার পুলিশের সাহায্য লাগবে, লোকজন দরকার, এমন লোক লাগবে যারা তার কথার বাইরে যাবে না, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। শুধু হাইকে উদ্ধার করাই নয়, বরং তাকে মিডিয়া ও তদন্ত কর্মকর্তাদের চোখ থেকেও আড়াল হতে হবে। কুয়াশায় ঢেকে থাকা সেই বরফের মতো ঠান্ডা রাতে ব্রিজের ওপর দাঁড়িয়ে জিহান নিজের সব পরিচিত সব যোগাযোগ ব্যবহার করল। প্রচণ্ড মাথা ব্যথা আর বারবার ঝাপসা হয়ে আসা দৃষ্টিকে সামলে নিয়ে ব্রিজের অপর প্রান্তে দাঁড়িয়েছে। এক ভয় যেন চারদিকে তাকে ঝাপটে ধরল। যদি দেরি হয়ে যায়, যদি কোনো অনর্থ ঘটে। বহুদিন পর সে নিজেকে এতটা অসহায় মনে করছে। সে আব্দুর রহমান পাশা, কিন্তু সে কিছুই করতে পারছে না, কারণ আব্দুর রহমান পাশা বড় একটা নাম ছাড়া আর কিছুই না। ইস্তাম্বুলে পুলিশের একটি গোপন শাখা আছে, নাম ট্রাস্ট টিম। তারা সাধারণত পোশাকের রাস্তায় টহল দেয়। অত্যন্ত দক্ষ এবং তাদের সঙ্গে জিহানের পরিচয় ভালো এক অফিসারের জন্য সে অনেক কাজ করে দিয়েছিল, শুধু এই আশায় যে ভবিষ্যতে প্রয়োজন হলে সে অফিসার তার কাজে আসবে। আর আজ ওই উপকারের প্রতিদান চাওয়ার সময় হয়ে গেছে। ট্রাস্ট টিমের সেই ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেল। প্রতিটি মিনিট অমূল্য। তারা এলাকা ঘিরে ফেলে। ধীরে ধীরে নিঃশব্দে জাহাজে ওঠা শুরু করলো। কয়েকজনকে পাকড়াও করা হলো, কয়েকজনকে অচল করে দেওয়া হলো, কারো কপালে বন্দুক ঠেকিয়ে মেয়েদের সম্পর্কে জিজ্ঞেস করা হলো। শেষ পর্যন্ত তারা সেই করিডোরের সন্ধান পেল, যার ভেতরে একটি ঘরে
মেয়েরা বন্দি ছিল, যারা ঘরের দরজা ভেঙে ঢুকলো। জিহান তাদের সবার সামনে ছিল। ভেতরে আলো চলতেই দেখা গেল অন্ধকারী অবচেতন আত্মরা শোচনীয় অবস্থায় পড়ে থাকা মেয়েগুলো। জিহান দ্রুত এগিয়ে গিয়ে হায়কে খুঁজতে লাগলো। অনেক মেয়ের মুখ ডান বাম দিকে ঢেকে রেখেছিল। সে এক একজনের মুখ ঘুরিয়ে ঘুরিয়ে চেক করল। হায় কোথাও নেই। এটা কি করে সম্ভব? অফিসারেরা তাদের অভিযান চালিয়ে যাচ্ছিল। জিহান ঘর থেকে ছুটে বেরিয়ে এলো। একজন অফিসার পেছন পেছন এসে জিজ্ঞেস করছিল, সে কি তার মেয়েকে পেয়েছে? জিহান উত্তর দেওয়ার অবস্থায় ছিল না। সে শুধু মোবাইল বের করে ট্রেকারের স্ট্যাটাস চেক করলো। হ্যাঁ, খুব কাছেই আশেপাশে ছিল, কিন্তু কোথায়? জাহাজের একজন কর্মীকে এক অফিসার নিজের নিয়ন্ত্রণে রেখেছিল। তাকে জিজ্ঞেস করা হচ্ছিল তাদের বড় কর্তার অবস্থান কোথায়। ভয় পেয়ে লোকটি তোতলাতে তোতলাতে ভেতরের আরেকটি করিডোরের দিকে নির্দেশ দিল। জিহান বাকিটা শুনেনি, দৌড়ে সেদিকে চলে গেল। একই সঙ্গে সে হায়াকে কল দিতে চাইল। হায়ের ফোন রোমিংয়ে আছে, আর ব্যালেন্স শেষ হয়ে যাওয়ায় কল যাচ্ছে না। কিন্তু জিহান সিস্টেম হ্যাক করে কল মিলিয়ে নিল। এবং সবই ঘটল তখন যখন সে এবং সঙ্গী অফিসাররা দ্রুত পায়ের শব্দ তুলে একে করিডোর দিকে ছুটে যাচ্ছিল। ঠিক তখনই জিহান একটি ঘরের পেছন থেকে হায়ের চিৎকার শুনতে পেল। সে থেমে গেল। এই শব্দ জিহান খুব ভালো করে চিনত। এটা নিঃসন্দেহে হায়ে ছিল। তার মাথা যেন ঘুরতে শুরু করেছে। হায় পাগলের মতো চিৎকার করছে। জিহানের মনে হলো হয়তো সে হায়কে হারিয়ে ফেলেছে। সে ব্যর্থ হয়েছে। সে তাকে নিরাপদ রাখতে পারেনি। নিজের স্ত্রীকে সে সুরক্ষিত রাখতে পারেনি। ওখানে সেই টিমের আরও সদস্য এসে পৌঁছেছিল। দুজন অফিসার ঘরের দরজার ফাঁক দিয়ে ধোঁয়া তৈরির বোম ছুড়তে লাগলো। জিহান কোনো কিছু পরোয়া না করেই দরজায় প্রচণ্ড জোরে লাথি মারতে শুরু করে। আর চিৎকার শোনা যাচ্ছে, আর ঘরের ভেতরে নিশ্চয়ই ধোঁয়ায় ভরে উঠেছে। আর সে চিৎকার করে যাচ্ছে। একজন পুরুষের গলার আওয়াজও ভেসে আসছে। হঠাৎ জোরালো লাথি দিয়ে দরজা খুলে গেল, আর তারা সবাই স্রোতের মতো ভেতরে ঢুকে পড়ল। ঠিক সেই মুহূর্তে এক ব্যক্তি হায়কে অগ্নিকুণ্ডের দিকে ছুঁড়ে ফেলে। জিহানের জীবনে দেখা সবচেয়ে বেদনাদায়ক দৃশ্য এটি। ঘর জুড়ে ঘন ধোঁয়া ছড়ানো। রাতটা বরফের ছিল না, ওটা ছিল আগুনের রাত। আর হায়া চেয়ারে বাঁধা, ক্ষত বিক্ষত, আগুন দিয়ে ঝলসানো বাহু নিয়ে মুখ থুবড়ে আগুনের কাছে পড়েছিল। তার পোশাকের নিচের অংশে আগুন ধরে গেল, কিন্তু তার বাকি পোশাক তখন ঠিক ছিল। এক অফিসার দ্রুত এগিয়ে গিয়ে হায়ের পোশাকে লেগে থাকা আগুন নিভাতে লাগলো। কিন্তু জিহান হায়ের দিকে গেল না। সে সোজা ছুটে গেল সেই লম্বা চওড়া রুশ লোকটার দিকে, যে তার স্ত্রীকে নির্যাতন করছে।